ঝিনুক আর মিনু অরণিকে দেখে আসার কথা শুনেই পরের দিনই বাপের বাড়িতে চলে এলো। মিনুরোর ৩ বছর বিয়ে হয়েছে। তার সংসার নিয়ে ভালোই কাটছে তার দিন। ঝিনুকের মেয়ে রুমকি বয়স ৫ বছর, কিন্তু কথা শুনলে ৬০ বছর কেউ হার মানায়। তার ২ বাড়িতেই রাজত্ব। রুমকির দাদার বাড়িতে রুমকি ছাড়া আর ছোট বাচ্চা নেই। নানার বাড়িতেও তাই। সবার আদরের রুমকি। নানার বাড়িতে এলে সারাক্ষণ সুমির কাছেই থাকে। তার যত আবদার সুমি আর আয়ানের কাছেই। আজ রাতে রুমকি সুমির হাতে খাবে বলেই জিদ ধরেছে। ঝিনুক খাবারের প্লেট নিয়ে পিছন পিছন দৌড়াচ্ছে। রুমকি, আম্মু আমি তোমার হাতে খাবো না। মামনিকে ডাকো, আমি তার হাতেই খাব। মিনু আর আয়েশা বেগম মামের কাণ্ড দেখে হাসতে লাগল। আয়েশ বেগম, ঝিনুক, ওর সাথে জোরাজোরি করছিস কেন? একটু পর সুমি আর আয়ান চলে আসবে শপিং থেকে। তারপর সুমি এসেই খাইয়ে দিবে। কথাটা শেষ করতেই কলিং বেল বেজে উঠল। মিনু, আম্মু তুমি বসো, আমি দরজা খুলছি। মিনুকে দেখে আয়ান অবাক হয়ে, তোরা কখন এলি? মিনু, কেন, তোকে ভাবি বলেনি আমরা এসেছি? সুমি ভিতরে আসতে আসতে, না বলিনি। আমি চেয়েছি ওকে একটু সারপ্রাইজ দিব। ঝিনুক আর মিনু এসে আয়ানকে জড়িয়ে ধরে। ঝিনুক, কেমন আছিস তুই? একটু আমাকে দেখতেই যাস না? ফোনে ২-১ মিনিট কথা বলে দায়িত্বগুলো ঝেড়ে ফেলছিস। এখনই এই অবস্থা, বিয়ের পর তো ফোনই দিবি না। আয়ান আপু, তুই আমাকে ভুল বুঝছিস। আমি সময় পাই না। সুমির দিকে তাকিয়ে, ভাবি তুমি বলো আমি সময় পাই? রুমকি, ছাড়ো তো আম্মুর কথা। তোমার ছোট আম্মু যে এইখানে দাঁড়িয়ে আছে তা কি তোমার খেয়াল আছে? আয়ান, আমি একদমই ভুলে গেছি ছোট আম্মু। তুমি আমায় ক্ষমা করে দাও। কথাটা বলতে বলতে রুমকিকে কোলে তুলে নিল। রুমকি, ওকে ওকে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আয়েশা বেগম কাজের লোক রফিককে চা দিতে বলল সবাইকে। আয়ান শুনে বলল, আম্মু আমি চা খাবো না, আমাকে কফি দিতে বলো। মিনু, আম্মু, কয়েকদিন পর তোমার আর এত কিছু খেয়াল রাখতে হবে না। এই বাড়িতে যে আসছে সেই খেয়াল রাখবে। আয়ান মাথা চুলকাতে চুলকাতে বলল, ছোট আপু তুই কি মনে করেছিস যে আসছে তার জন্য কি সব পাল্টে যাবে নাকি? আয়ানের কিছুই পাল্টাবে না। সুমি, ঝিনুক আপু জানো, আয়ানের বউ দেখতে সত্যিই অনেক সুন্দর, তবে বড় বোনটাকে আরো বেশি ভালো লাগে। আয়ান, বড় বোন? বড় বোন আমি তো দেখিনি। তুমি দেখেছ? কিন্তু আমাদের সামনে আসলো না তো। সুমি, হ্যাঁ সেটা আমিও ভাবছি। আমিও দেখতাম না যদি আমি উঠে গিয়ে বাসাটা ঘুরে না দেখতাম। জানো, আমি যখন ওর রুমে গেলাম একটাও কথা বলল না। মুছকি একটা হাসি দিয়ে বারান্দায় চলে গেল। পরে মেয়ের ভাইকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে এবং কথা বলল না কেন? সে বলল আমার বোন, ও কারো সাথে কথা বলে না। জানো, কিছু একটা আছে, হয়তো আমরা জানি না। আয়েশা বেগম, সুমি, এইগুলো ভাবার দরকার নেই, সবার পরিবারে কম বেশি কিছু ঘটনা থাকে। আজকের পর আর এইসব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবিদ চৌধুরী বসতে বলল সবাইকে। আবিদ চৌধুরী সবাইকে থাকতে বলেছি কারণ আমি আর আকাশ সন্ধ্যায় মেয়েদের বাড়িতে গিয়ে পাকা কথা দিয়ে আসছি সামনের সোমবার বিয়ে। মেয়েদের বাড়িতে একসাথে 2টো বিয়ে। ঝিনুক, আব্বু কি বলো, আমরা 2 বোন তো এখনো মেয়েই দেখলাম না। আর আজ বুধবার, আর মাত্র 4 দিন পর। সুমি, আব্বু আমরা কি এত কিছু এত তাড়াতাড়ি সামাল দিতে পারব? আয়ান মনে মনে ভাবছে, কেমন মেয়েরে বাবা। একটা ফোনও দিল না। অন্য কোনো মেয়ে হলে কতবার যে ফোন দিত হিসাব ছাড়া। আর এই মেয়ে একটা কথাও বলল না। আচ্ছা, শুধু বিয়েটা হতে দাও, তারপর দেখাবো আয়ান চৌধুরী কি। আবিদ চৌধুরী আয়ানের দিকে তাকিয়ে, তোমার কিছু বলার আছে?
আকাশ আব্বু ও আবার কি বলবে? ও শুধু এখন বিয়ের জন্য প্রস্তুত নিবে। আয়ান কিছু না বলে নিজের রুমে চলে গেল। সুমি রুমকি চলো আজ তুমি আমাদের সাথে ঘুমাবে। রুমকি ওকে মামনি। সুমির হাত ধরে টাটা আম্মু গুড নাইট। আবিদ চৌধুরী ঝিনুক আর মিনুকে বলল জামাইরা কখন আসবে? ঝিনুক আব্বু। ও বলছে বিয়ের আগের দিন ঠিক চলে আসবে। আগেই আসতো কাজের জন্য আসতে পারবে না। আবিদ চৌধুরী মিনু তুমি কিছু বলছো না যে? মিনু আব্বু। কলেজ অফ করে তো আর আসতে পারবে না। আমি বলেছি বিয়ের তারিখ পড়লেই ফোন দিব ও চলে আসবে। আবিদ চৌধুরী ঠিক আছে তাহলে আর কি সবাই ঘুমাতে যাও কথাটা বলেই তিনি নিজের রুমে চলে গেলেন। প্রাপ্তিদের বাড়িতে মেহমানের আনাগোনা তেমনি আয়ান আর সিয়ামদের বাড়িতেও। প্রাপ্তির মামিরা চাচিরা সবাই কাজ করছে প্রাপ্তির মায়ের সাথে। প্রাপ্তির মনে একটাই চিন্তা আমার ব্যাপারে ভাইয়া কি ওদের সব জানিয়েছে? ভাইয়া তো বলেছে জানাবে। আচ্ছা সেই দিন অরণির ব্যাপার আমার কাছে ভালো লাগলো না। অরণি কি সিয়ামকে চিনে? আমার বিয়েটা ঠিক হওয়ার পর থেকেই মন মরা হয়ে আছে। যে অরণি আমার বিয়ে নিয়ে কত প্ল্যান করত আর সে অরণি আমার সাথেও তেমন কথা বলে না। কথাগুলো ভাবতে ভাবতে প্রাপ্তি উঠে গিয়ে অরণির রুমে গেল। অরণি খাটের সাথে হেলান দিয়ে বসে আছে আর ভাবছে কি করব আমি। সিয়ামকে আমি কখনো ভুলতে পারবো না আর ওই আয়ান নাকি ওই ছেলের সাথেও সংসার করতে পারবো না। প্রাপ্তি অরণি পাশে দাঁড়িয়ে মাথায় হাত রাখতেই অরণি চমকে উঠে বলল আরে আপু তুই? প্রাপ্তি হুম আমি। কি ভাবছিস এত দেওয়ানা হয়ে? মনে হচ্ছে রাজ্যের চিন্তা তোর মাথায়। অরণি না আপু কিছু ভাবছি না। তুই কেমনে কেমনে এই রুমে? প্রাপ্তি 2 দিন পড়তো তোর সাথে তেমন সময় কাটাতে পারবো না। আচ্ছা অরণি সিয়ামকে তুই আগে থেকে চিনিস তাই না? অরণি প্রাপ্তির এমন প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে আপু কি বলছি শশ। প্রাপ্তি তুই এইরকম তোতলাচ্ছিস কেন? আমি তোকে একটা প্রশ্ন করলাম মাত্র। অরণি ভাবছে সরি আপু এই মিথ্যা অভিনয়টা আমাকে করতেই হবে শুধু তোকে ভালো রাখার জন্য। প্রাপ্তি কি ভাবছিস এত? অরণি আমি কি করে চিনব বল? ধুর এই সব বাদ দে। শুন না আপু, তুই ওই বাড়িতে গেলে তুই আমাকে রোজ একবার করে ফোন দিবি। কি দিবি তো? প্রাপ্তি হাসি দিয়ে অরণিকে জড়িয়ে ধরে হুম দিব। আসিফ এসে দরজায় দাঁড়িয়ে বাহ ভালোই তো, আমাকে কেউ ফোন দিবে না? আমাকে পর করে দিলই। প্রাপ্তি অরণিকে ছেড়ে দিয়ে তুই আমার সব রে ভাইয়া। তুই না থাকলে তো আমি কত আগেই হারিয়ে যেতাম। আসিফ আবার শুরু করলি? খুশির এই 2টা দিনে পুরনো কোনো অতীত নয়। কাল তোদের গায়ে হলুদ আমার কত কাজ পড়ে আছে তোরা গল্প কর আমি আসছি। 2 মেয়ের একসাথে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে উনি। একা হাতে কত করব আমি? এই লোকের সাথে 30টা বছর ঘর করে এলাম এখনো আমার কষ্টটা বুঝল না। আমার জায়গা অন্য কেউ থাকলে কবেই এই বাড়ি রেখে চলে যেত। নীলিমা বেগমের মাছির মতো পেনপেনানি শুনে পিছন থেকে আজাদ সাহেব হাসি ছেপে রেখে বলতে লাগলেন সব মেয়ে এই কথা বলে। আমার জায়গা অন্য কেউ থাকলে চলে যেত। এইটা পুরনো ডায়লগ, আমার কাছে ভালো লাগেনি অন্য কিছু বলো। নীলিমা বেগম দেখেছ আবার মুখে মুখে তর্ক করছে, এখন তর্ক করার সময়? আসিফ গায়ে হলুদের ফুল নিয়ে এসে ছাদে যাবে তখনই মা বাবার ওর কাণ্ড দেখে আব্বু এখন রাগারাগি করার সময়? আম্মু শুনো প্রাপ্তি আর অরণির বন্ধুরা এসে ড্রয়িং রুমে বসে আছে। মামিকে বলো তাদের নাস্তা দিতে। আজাদ সাহেব হে রে আসিফ তোর বন্ধুদের আসতে বলিসনি? আসিফ হ্যাঁ আব্বু ওরা সবাই একটু পর চলে আসবে। আচ্ছা আমি গিয়ে ছাদে স্টেজ সাজানোর জন্য ফুলগুলো দিয়ে আসি।
তুমি ডেকোরেশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা দেখো। আসিফ কথাগুলো বলতে বলতে উপরে চলে গেল। নীলিমা বেগম প্রাপ্তির রুমে এসে দেখে প্রাপ্তি বই পড়ছে। নীলিমা বেগম কিরে, তুই এখনো গোসল করিসনি? অরণি তো গোসল সেরে ফেলেছে। যা না মা, বই পড়ার অনেক টাইম পাবি। কিন্তু বিয়েটা মানুষের জীবনে একবারে আসে। মনটাকে পাথরের মতো না রেখে একটু নরম কর। যা উঠে যা, এই নে এই শাড়িটা গোসল করে পরে নিবি। প্রাপ্তি বিরক্তির চাপ নিয়ে, আম্মু আমার ভালো লাগছে না। কেন শাড়ি পরব এখন? নীলিমা বেগম দুই বাড়ি থেকে সকালে শাড়ি গহনা পাঠিয়েছে। সিয়াম আর আয়ানের মা যোগাযোগ করে এইগুলো পাঠিয়েছে। যখন শুনেছে তোদের দুই বোনের একসাথে বিয়ে, আয়ানের মা নাকি আসিফের থেকে নাম্বার নিয়ে সিয়ামের মাকে ফোন দিয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার কি জানিস? ফোন দিয়ে দেখে আয়ানের মায়ের ছোটবেলার বন্ধু সিয়ামের মা। কথাটা বলেই হাসিতে গড়িয়ে পড়ছে নীলিমা বেগম। আয়ানের মা তো ফোন করে বলেছে ওনাদের বাড়ি বউ আজ থেকেই ওদের বাড়ির শাড়ি গহনা পরে থাকবে। সিয়ামের মাও তাই বলল। শাড়ির প্যাকেটটা প্রাপ্তির হাতে দিয়ে ঠেলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসলো নীলিমা বেগম। তাড়াতাড়ি গোসল করে বের হও, একটু পর পার্লারে যেতে হবে তোদের। মায়ের কথা শুনে কিছু বলতে গিয়েও চুপ করে থেকে গেল। গোসলটা সেরেনি পরে না হয় বলা যাবে। ভাবি, সুইট হার্ট, কই তুমি এইদিকে আসো তো। দোতলা থেকে আয়ানের ডাক শুনে সুমি হাতের কাজটা রেখে তাড়াতাড়ি করে আয়ানের রুমে গেল। সুমি, এই শুনো, আমাকে আর সুইট হার্ট বলে ডাকবে না। আয়ান গোসল করে এসে চুলের পানি নিতে নিতে, কেন সুইট হার্ট? এত দিনের অভ্যাস, সেটা কি চেঞ্জ করা যায়? সুমি, হুম করবা। কারণ তোমার বউ এসে হয়তো সহ্য করবে না, হয়তো তোমার সাথে রাগও করতে পারে। পরে আমাকেও খারাপ ভাববে। আয়ান মন খারাপ করে, মেয়েটাকে কি তোমার এই রকম মনে হয়? আমার কিন্তু তেমন মনে হয়নি। মনে হয়েছে ঠান্ডা, সহজ, সরল, ভালোবাসার মতো একজন মানুষ। চোখগুলো দেখে মনে হয় যাকে এক নজর দেখলেই বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। আমি এত মেয়ে দেখেছি, ওর মতো মেয়ে আগে কখনো দেখিনি। সুমি, তুমি যেরকম বলছো আমার কাছে মেয়ের বড় বোনকে সেই রকমই লেগেছে। তবে মেয়েটাও খারাপ না। যাই হোক, আমাকে এইভাবে ডেকেছ কেন? আয়ান, আজকের জন্য আমি যে শাড়িটা পছন্দ করে কিনেছিলাম পাঠিয়েছিলে ওদের বাড়িতে? সুমি, হুম, মিনু আর ওর হাজবেন্ড গিয়ে সকালে দিয়ে এসেছে। গায়ে হলুদের আর বিয়ের শাড়িগুলোও পাঠিয়ে দিয়েছি। আয়ান, হুম, ভালো করেছ। সুমি, আচ্ছা আমি এখন যাই, কত কাজ পড়ে আছে। এখন তোমার সাথে আড্ডা দেওয়ার সময় নয়। ঘরে নতুন বউ আসুক, একসাথে আড্ডা দিব। রুমকি এসে মামুনি, মামা, নানা, ভাইয়া সবাইকে নিচে ডাকছে। আয়ান রুমকিকে কোলে নিয়ে চলো তো দেখি কেন ডাকছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আয়েশা বেগম, ঝিনুক, আকাশ, মিনু সবাই মন খারাপ করে বসে আছে। আবিদ সাহেবও গম্ভীর হয়ে বসে আছে। সুমি সবার দিকে তাকিয়ে, কি হয়েছে সবার? সবাই চুপ কেন? ঝিনুক ভাবি, আব্বু এইসব কি বলছে? আয়ান, কেন? কি হয়েছে? আয়েশা বেগম, তোর আব্বু বলছে তোর বিয়েতে নাকি থাকতে পারবে না। এইটা কোনো কথা বল? নিজের ছেলের বিয়ে আর নিজেই থাকবে না। আয়ান, আব্বু কি শুনছি এইসব? কেন থাকবে না বিয়েতে? আবিদ চৌধুরী গলাটা একটু ঝেড়ে নিয়ে বলল, আয়ান, তোকে বলা হয়নি আমাদের নতুন প্রজেক্টের কাজে আমাকে দেশের বাহিরে যেতে হবে, এইখানে কিছু করার নেই। আকাশ, আয়ান, আমি আব্বুকে অনেকবার বলেছি আমি যাই, কিন্তু আব্বু কিছুতেই রাজি হচ্ছে না। আবিদ চৌধুরী, তুমি গেলে এত দায়িত্ব বিয়ের সেইগুলো করবে কে? আমি তোমার কাঁধে বিয়ের সব দায়িত্ব দিয়ে যাব। আমি এসে যেন শুনি সব ঠিকভাবেই হয়েছে। আর বাড়ির জামাইরা তো আছেই, তারাও তোমাকে হেল্প করবে।
মিনু আর ঝিনুকের হ্যাজবেন্ডের দিকে তাকিয়ে, কি বলো তোমরা? নিহাদ, ঝিনুকের হ্যাজবেন্ড, হ্যাঁ বাবা আমি আর রাহাত, মিনুর হ্যাজবেন্ড, আকাশ ভাইয়ার সাথে আছি। আপনি কোনো চিন্তা করবেন না। আয়েশা বেগম তো তুমি যাচ্ছ কখন? আবিদ চৌধুরী আজ সন্ধ্যায় বাসা থেকে বের হব। তুমি গিয়ে আমার সবকিছু গুছিয়ে দাও। কথাটা শুনে আয়েশা বেগম মন খারাপ করে, কেমন বাবা, কাল ছেলের বিয়ে আর তুমিই থাকবে না? এমন টাকার দরকার কি যেই টাকা নিজের আপন জনদের সাথে থাকতে দেয় না? কথাগুলো বলতে বলতে আয়েশা বেগম রুমে চলে গেলেন। গোসল করেই ওই বাড়ির দেওয়া শাড়িটা পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো প্রাপ্তি। নীলিমা বেগম মেয়েকে দেখে মুছকি একটা হাসি দিয়ে মেয়েকে টেনে এনে আয়নার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে, নিজের চোখেই নিজেকে দেখ কতটা ভালো লাগছে তোকে। প্রাপ্তি মুখে বিরক্তির ভাব এনে, ও আম্মু ছাড়ো তো, ভালো লাগছে না। আমাকে যতই সুন্দর দেখাক না কেন তারপরও সবাই বলবে আমি ধর্ষিতা। নীলিমা বেগম তোকে একটা কথা বললে একটুও শান্তি পায় না। তুই এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গা নিয়ে যাস। এখন চল, আসিফ তোদের জন্য এখনো খায়নি, খেয়ে নিবি চল। আসিফের কথা শুনে প্রাপ্তি নীলিমা বেগমকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। প্রাপ্তিকে সবাই দেখে অবাক চোখে তাকিয়ে আছে। প্রাপ্তির মামি, আসিফ দেখ তোর বোনকে, একদম পরীর মতো লাগছে। মনে হচ্ছে ভুলে কোনো পরী এই বাড়িতে চলে আসছে। আসিফ পিছনে ফিরে প্রাপ্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বোনকে সত্যিই পরীর মতো লাগছে। প্রাপ্তিকে দেখে আসিফের নিজের অজান্তেই চোখের কোনো পানি এসে গেছে। প্রাপ্তি এসে আসিফের সামনে দাঁড়াতেই আসিফ প্রাপ্তিকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ল। কান্নার আওয়াজ শুনে আজাদ সাহেব রুম থেকে বাহিরে বেরিয়ে আসল। আজাদ সাহেব ভাইবোনের এমন দৃশ্য দেখে নিজের চোখ দুটো ও পানিতে টলমল করছে। অরণি ও রুম থেকে এসে আসিফকে ধরে সে কাঁদতে শুরু করল। প্রাপ্তির কাকি আসিফের কাঁধে হাত রেখে, আসিফ আজকে দিনে কাঁদতে নেই বাবা, তোর বোনেরা তো একসাথে কোথাও চলে যাচ্ছে না। নীলিমা বেগম নিজের মনকে শক্ত করে, এই তিনজনই ছাড়, ছাড় বলছি, এত কান্নাকাটি করার কি আছে? কই আমি তো কাঁদছি না। তাহলে তোরা কেন কাঁদছিস? আসিফ দুই বোনকে ছেড়ে দিয়ে না খেয়েই রুমে চলে গেল। প্রাপ্তি তখনও কাঁদতেছিল। নীলিমা বেগম, দেখেছিস ছেলের কাণ্ড, না খেয়েই চলে গেল। আমি কি ওকে খারাপ কিছু বলেছি? প্রাপ্তি আম্মু খাবারটা আমার হাতে দাও, আমি ভাইয়ার রুমে যাচ্ছি। প্রাপ্তির মামি খাবার প্লেটটা প্রাপ্তির হাতে দিয়ে বলল, সকাল থেকেই ছেলেটা কিছু খায়নি, খাবেই বা কি করে, দেখ খাওয়াতে পারিস কিনা। প্রাপ্তি মামিকে কিছু না বলে খাবারটা নিয়ে আসিফের রুমে গিয়ে দেখে রুমটা অন্ধকার হয়ে আছে। প্রাপ্তি লাইট অন করে দেখে আসিফ খাটের সামনে নিচে হাত পা গুটে বসে আছে। প্রাপ্তিও সামনে এসে বসেছে। প্রাপ্তিকে বসতে দেখে আয়ান মাথাটা উঠিয়ে, কি রে, তুই লাইট অন করলি কেন? প্রাপ্তি, তুই কি মনে করছিস তুই শুধু একা তোর বোনদের ভালোবাসিস? ওরা তোকে ভালোবাসে না, তাই একা একা থাকতে চাইছিস? আসিফ, আমি তা তো একবারও বলিনি। তোদের ছাড়া আমি এই বাড়িতে থাকব কি করে? প্রাপ্তি, পরে দেখা যাবে কিভাবে থাকবি, আগে খেয়ে নে। আসিফ, না রে, তুই খায় নে, আমি খাবো না। প্রাপ্তি, তুই কি করে ভাবলি তুই খাবি না, আমি খেয়ে নিব? খেলে একসাথেই খাব। হা করতো, আজ আমি তোকে খাইয়ে দিব। প্রাপ্তির কথা শুনে আয়ান চোখ মুছে, ঠিক আছে তাহলে খেতেই পারি। আবিদ চৌধুরী রেডি হচ্ছে, সন্ধ্যার আগেই বাড়ি থেকে বের হয়ে যাবে। সবার মন খারাপ করে আছে। আয়েশা বেগম ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। বাসায় অনেক গেস্ট, সবাই ড্রয়িং রুমেই দাঁড়িয়ে আছে। আবিদ চৌধুরী, রফিক, ব্যাগগুলো গাড়িতে রেখে আসো। সবার দিকে তাকিয়ে, তোমরা কেউ মন খারাপ করার দরকার নেই। মাত্র 1 মাসেরই তো ব্যাপার, আর আমি তো চেষ্টা করব আরও আগেই আসার জন্য।
আয়েশা বেগমের দিকে তাকিয়ে, যে আসছে মনে করবে সে তোমার ঘরের লক্ষ্মী আর ঘরের লক্ষ্মীকে যত্ন করেই ঘরে তুলবে। আকাশ, তোমাকে তো আর কিছু বলতে হবে না। সবাইকেই বলছি ভালোভাবে বিয়েটা এনজয় করো। আমার কথা ভেবে কেউ মন খারাপ করবে না। কথাগুলো বলেই আবিদ চৌধুরী চলে গেল। সবাই যে যার কাজে লেগে গেল। ঝিনুক ভাবি, এই ভাবি, মেয়েদের বাড়িতে একটা ফোন দিয়ে দেখো কি অবস্থা। আমাদের তো যাওয়ার কথা ছিল, ওনাদের বলে দাও এখন আর যাব না। সুমি, চিন্তা নেই, আমি সব আগেই বলে দিয়েছি আসিফকে। ঝিনুক আপু, এক কাজ করো, তুমি আয়ানকে রেডি হতে বলো। অনুষ্ঠান যখন হবে মা বলেছে তাড়াতাড়ি করতে, বেশি রাত যেন না হয়। ঝিনুক, আচ্ছা আমি দেখছি। ভাবি, রুমকিকে দেখেছ? সুমি, হুম, আয়ানের কাছেই আছে। আর তুমিও যাও, আয়ানকে তাড়া দাও, না হলে ও আজও লেট করবে। ঝিনুক সুমির কথা শুনে হাসতে হাসতে আয়ানের রুমে চলে গেল। পার্লার থেকে লোক এসে দুই বোনকে সাজিয়ে দিয়ে গেল। প্রাপ্তি না চাইলেও সাজতেন হয়েছে। আসিফ অনেকবার বলাতে ভাইয়ে কথা ফেলতে না পেরে সেজেছে। নিজের কাছে খুব অস্বস্তি লাগছে প্রাপ্তির। আর অরণি, সেই এত চঞ্চল মেয়ে হয়েও কেমন জানি নীরব হয়ে আছে। সব কিছুতেই চুপচাপ থাকে। প্রাপ্তির মনে বারবার একটাই প্রশ্ন জাগে উঠে, কোথাও কোনো কিছু গোলমাল আছে। কিন্তু এই প্রশ্নটা কেন আসে? হাজারবার চেষ্টা করলেও ভুলতে পারি না। কি করে ভুলবো? অরণিকে দেখলে তো ভুলা যায় না। প্রাপ্তি কথাগুলো ভাবছে আর অরণির দিকে তাকিয়ে আছে। অরণির নজর পড়তেই মুছকি একটা হাসি দিয়ে, কিরে আপু, এইভাবে তাকিয়ে আমায় কি দেখছিস? প্রাপ্তি, তোকে? আমার সেই ছোট বোন আজ কত বড় হয়ে গেছে। জানিস অরণি, আমি কিন্তু আজ একটা জিনিস খুব মিস করছি। অরণি, কি মিস করছিস আপু? প্রাপ্তি সেই চঞ্চল অরণিকে, যে অরণি সবার নাকে দড়ি দিয়ে ঘুরাত। কোনো বিষয় তার কাছে সিরিয়াস ছিল না। আমি সেই অরণিকে মিস করছি, আজ যে অরণি এই আপুকে ছাড়া তার দিনই শুরু হতো না। আচ্ছা অরণি কি আমার কিছু লুকাচ্ছে? অরণি আপু, তুই তো আমার থেকে দূরে সরে গেলি। হ্যাঁ, হয়তো তার কারণ আছে। এইসব বাদ দে আপু, আজ আমি অতীতকে এইখানে টেনে নিয়ে আসতে চাই না। আর হ্যাঁ, আমি তোর কাছে কিছুই লুকাচ্ছি না। কথাগুলো শেষ করে অরণি ভাবছে, আপু, মিথ্যাটা বলার জন্য আমায় ক্ষমা করে দিস। আমি তোর ভালো চাই। সিয়াম হয়তো সবকিছু জেনে বুঝেই এই বিয়েটা করেছে। হয়তো আমাকে ওর ভালো লাগেনি। এমন সময় আজাদ সাহেব এসে বলল, অনুষ্ঠান শুরু করা হোক। আসিফ কোথায় গেল? প্রাপ্তি আর অরণিকে নিয়ে ছাদে আসতে বলো। অনেক রাত হয়ে যাচ্ছে। প্রাপ্তির মামা, ওই তো আসিফ এসে গেছে। এই আসিফ, তুই এতক্ষণ কোথায় ছিলি? চল ওদেরকে নিয়ে যাই। তিন বাড়িতেই হইচই চলছে। সবার মনে আনন্দের রেখা থাকলেও প্রাপ্তি আর অরণির মনে নেই। প্রাপ্তির মনে শুধু একটাই চিন্তা, তার জীবনে কি কোনো নতুন ঝড় আসছে? ভাইয়াকে এত করে জিজ্ঞাসা করলাম, আমার কোনো আনসার সে দিল না। জানি না কাল আমার জীবনে কি ঘটতে চলেছে। সিয়ামের সাথে আমার একটু কথা বলা উচিত ছিল, কিন্তু তাও পারলাম না। মিনু, এই মিনু, তুই কত পিকচার উঠাবি? আর অনুষ্ঠান তো শুরু হয়ে গেল। আয়েশা বেগমে কথা শুনে মিনু অট হাসি দিয়ে, আম্মু, আমাদের বাড়িতে এটাই শেষ বিয়ে। আবার কবে বিয়ে হবে না হবে তার কোনো গ্যারান্টি আছে? সুমি, আচ্ছা এখন এইদিকে আসো। মিনু, ঝিনুক আপু, দেখ ভাবিকে আজ কত সুন্দর লাগছে। কিন্তু আমার ছাগল ভাইটা কাজ নিয়ে পড়েই আছে, বউয়ের দিকে কোনো খবর আছে? রাহাত, মিনু, যা বলো না কেন, আজ যদি আয়ান হতো বউয়ের পিছু আর ছাড়ত না। আয়ানের এইসব কথায় কোনো মন নেই। তার চোখে প্রাপ্তির মুখ বারবার ভেসে উঠছে।
হলুদের সাজে আজ তাকে কেমন লাগছে একটা বার যদি দেখতে পেতাম। নিশ্চয় পরীর মতোই লাগছে, আমার বউ বলে কথা। কাল গিয়ে আগে ওকে দেখব। এইদিকে সিয়ামের মনেও একই কথা। কাল যেই করেই হোক আগে গিয়ে আমি অরণির সাথে কথা বলবো, তারপর বিয়ে। 3 বাড়িতেই গায়ে হলুদের সব নিয়মনীতি শেষ করতে করতে ভোর হয়ে গেল। সকাল 8টা বাজে, ছেলেটা এখনো ঘুম থেকে উঠিনি। কথায় আছে না, যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। আমার ছেলেটার ও হয়েছে তাই। আয়েশা বেগম কথাগুলো বলতে বলতে সুমির হাতে আয়ানের জন্য চায়ের কাপটা দিয়ে, সুমি যাও তো, আয়ানটাকে ঘুম থেকে উঠিয়ে দাও। আর কত ঘুমাবে? আমার আকাশটা আজ কয়েকদিন থেকে খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শুধু ওর বিয়ে জন্য। সুমি চায়ের কাপটা হাতে নিয়ে, মা আপনি চিন্তা করবেন না তো, আর মাত্র 2 দিন পরে তো সবকিছু আবার ঠিক হয়ে যাবে। ঝিনুক এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে, ভাবি তুমি এইখানে? সুমি কেন? কিছু হয়েছে? ঝিনুক দেখো না, রুমকি টাকি জেদ ধরেছে। মেয়েদের বাড়িতে কি ড্রেস পরে যাবে সে নিয়ে বসে আছে। আর বলছে তুমি চয়েস না করে দিল ও পরবে না। তোমার এইদিকে কত কাজ, ওকে নিয়ে পড়ে থাকলে হবে? সুমি, ঝিনুক তুমি যাও, আমি আয়ানকে চাটা দিয়ে আসছি। আর মা, আপনি সিয়ামদের বাড়িতে ফোন দিয়েছেন? আয়েশা বেগম, না আজ আর দিইনি। কেন? সুমি, আপনি ওনাদের বলে দিন আমরা একসাথেই ওদের বাড়িতে যাব। তাহলে আর আসিফদের ও কষ্ট হবে না। আয়েশা বেগম, তুমি ঠিকই বলেছ। আমরা এক ছেলের বিয়ে নিয়ে কি জ্বালায় আছি, আর ওদের 2টা বিয়ে। সুমি আর কিছু না বলে আয়ানের রুমে চলে গেল। আয়ানের রুমে গিয়ে লাইট অন করে দেখে আয়ান গভীর ঘুমে ডুবে আছে। হায় রে, মা ঠিকই বলেছে, ওর বিয়ে ওরই খবর নাই। আর আমরা ওর বিয়ে নিয়ে জ্বালায় মরছি। আয়ানকে ধাক্কিয়ে, আয়ান, আয়ান, তুমি কি উঠবা নাকি পানি এনে ঢালব? আয়ান ঘুম ঘুম চোখে, ভাবি প্লিজ আরেকটু ঘুমাই না। সুমি, আয়ান, এইবার মা এসে তোমাকে বকা দিবে। দিনের কয়টা বাজে একবার দেখেছ? এইদিকে কত কাজ পড়ে আছে, তোমাকে নিয়ে পড়ে থাকলে হবে? সুমির পেনপেনানি শুনে আয়ান উঠে বসল। এই তো গুড বয়, যাও ফ্রেশ হয়ে আসো। কাল থেকে অবশ্য একটা জ্বালা আমার কমবে। আয়ান আড়মোড় ভাঙতে ভাঙতে সুমির দিকে তাকিয়ে, কি জ্বালা কমবে তোমার? সুমি, সকালে এসে ঘুম থেকে উঠানো। কাল থেকে এই কাজ তোমার বউয়ের। আয়ান বউ কথাটা শুনেই একটু লজ্জা পেয়ে, সুইট হার্ট, কাল থেকে তোমার ডিউটি বাড়িয়ে দিলাম। এতদিন তুমি শুধু আমায় ডাকতে, কাল থেকে 2 জনকে ডাকবে। তুমি যতক্ষণ না ডাকবে আমার তো সকাল হবে না। সুমি, ফাজলামো করা হচ্ছে আমার সাথে? ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। আমি নিহাদ আর রাহাত ভাইয়াকে ডেকে আনতেছি তোমাকে ভালো করে পানিতে চুবানোর জন্য। কথাটা বলেই সুমি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তি আর অরণিকে গোসল করিয়ে সাজতেন বসিয়ে দিল। প্রাপ্তি অরণিকে সাজাতে বলে উঠে ড্রয়িং রুমে আসলো আসিফকে খুঁজার জন্য। সামনে প্রাপ্তির মামাকে আসতে দেখে, মামা, ভাইয়াকে দেখেছেন? মামা, প্রাপ্তি তোমাকে এখনো সাজানো হয় নাই, এইদিকে ছেলের বাড়ি থেকে লোকজন রওনা দিয়ে দিয়েছে। নীলিমা কোথায় গেল কাজের সময়, তাকেও খুঁজে পাওয়া যায় না। নীলিমা বেগম এসে, কি হয়েছে ভাইয়া? কোনো কিছু লাগবে? মামা, প্রাপ্তিকে এখনো সাজানো হয়নি। এইদিকে 2 বাড়ি থেকেই ফোন দিয়েছে, তারা আসতেছে। নীলিমা বেগম, ওকে তো আমি সাজাতেই বসিয়ে দিয়ে এলাম। প্রাপ্তি আম্মু, মামা, সমস্যা নেই, অরণিকে আগে সাজিয়ে নেক, আমি পরে সাজলেও হবে। কিন্তু ভাইয়া কোথায়? ওর সাথে আমার কিছু কথা ছিল। মামা, তুই যা মা, আমি আসিফকে পাঠিয়ে দিচ্ছি। ও হয়তো কোনো কাজে আটকে আছে।
নীলিমা বেগম এখন চল তোর ভাইয়া আসতে আসতে সেজে নে। আসিফ মামার মুখ থেকে প্রাপ্তি তাকে ডাকছে শুনে চিন্তায় পড়ে গেল। প্রাপ্তি তাকে কেন ডাকছে তার ভালো করেই জানা আছে। ওকে যে কিভাবে বুঝাই। আচ্ছা গিয়ে দেখি কি বলে। প্রাপ্তি সেজে নিজের রুমেই বসে আছে আসিফের অপেক্ষায়। আসিফ ভিতরে আসতেই, কিরে ভাইয়া তোকে কতবারা ডেকেছি আর তোর এখন আসার সময় হলো? আসিফ প্রাপ্তির কথা ঘুরিয়ে, আমার বোনটাকে পুরো রাজকন্যার মতো লাগছে। সিয়াম ব্যাটার চয়েস আছে বলতে হবে। তোর জন্য যতগুলো শাড়ি গহনা পাঠিয়েছে সবগুলোই পরলে তোকে অনেক সুন্দর দেখায়। কিন্তু অরণি শ্বশুর বাড়িরগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। প্রাপ্তি আসিফের দিকে রাগীভাবে তাকিয়ে, তোকে আমি এইখানে এইগুলো বলার জন্য ডাকিনি। কে শাড়ি গহনা ভালো দিয়েছে আর কে খারাপ দিয়েছে, তোকে যে জন্য ডেকেছি তুই সেটা ভালো করেই জানিস। আসিফ প্রাপ্তি, তুই আমার লক্ষ্মী বোন, প্লিজ কোনো পাগলামো করিস না এখন। প্রাপ্তি চেঁচিয়ে, পাগলামি? কোনোটাকে তুই পাগলামি বলছিস ভাইয়া? তোরা কোনো কিছু না জানিয়ে একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিবি এইটা সে পড়ে জানতে পারলে আমাকে মেনে নিবে? কখনোই না। কোনো ছেলেই মেনে নিবে না। কারণটা তুই ভালো করেই জানিস। আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে যাচ্ছে। সব কিছু কেমন জানি গোলমাল লাগছে। আসিফ কিছু বলতে যাবে তখনই আজাদ সাহেব এসে, আসিফ তুই এইখানে তাড়াতাড়ি চল, বর এসে গেছে, তোর জন্য সবাই বসে আছে। আসিফ প্রাপ্তিকে খাটে বসিয়ে চুপ করে, এইখানে বস, আমি দেখছি তুই কোনো বাজে চিন্তা করবি না। আয়ান আর সিয়ামকে এনে স্টেজে বসিয়েছে। দুইজন দুজনার সাথে তেমন কথা নেই, চুপচাপ হয়েই বসে আছে। সিয়াম অনেকক্ষণ চুপ করে বসে থেকে তারপর তার বন্ধু রাফসানকে বলল, বিয়ে পড়ার আগে আমি অরণির সাথে কথা বলতে চাই, তুই ব্যবস্থা কর প্লিজ। আয়ান নিহাদ রাহাত আকাশের সাথেই কথা বলে যাচ্ছে। আকাশ তোরা বস, আমি ভিতরে গিয়ে দেখে আসি। ঝিনুক মিনু সুমি সবাই ভিতরে কি করছে আমি দেখে আসি। আয়ান সুমি কথায় ভাবছে, ভাবি তো পারত আমার সাথে এখন থাকার। ভাবিকে বলে না হয় ওকে একবার দেখার সুযোগ করে নিতাম। রাফসান আসিফকে দেখতে পেয়ে, আরে ভাইয়া আপনাকে অনেকক্ষণ হলো খুঁজছি। আসিফ কেন কিছু লাগবে? রাফসান আসলে ভাইয়া কি বলবো, সিয়াম চাচ্ছে আপনার বোনের সাথে আলাদাভাবে কথা বলতে। কথাটা শুনেই আসিফ থমকে গেল। সিয়াম কি প্রাপ্তির ঘটনাটা জেনেই প্রাপ্তির সাথে কথা বলতে চাইছে? তাহলে তো ভালোই হলো, দুজনে আলাদাভাবে কথা বলুক। রাফসান ভাইয়া আপনি চুপ করে আছেন কেন? আসিফ সিয়ামকে নিয়ে আসো, আমি ব্যবস্থা করছি। আর শুনো, এই ব্যাপারে কাউকে কিছু বলার দরকার নেই। রাফসান না ভাইয়া, কেউ কিছু জানবে না। সুমি, ঝিনুক, মিনু অরণির রুমে এসে অরণিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে দেখছে। তাদেরকে দেখে অরণি বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল। সুমি অরণির কাছে এসে মুচকি হাসি দিয়ে, অরণি তোমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু তোমাকে কে সাজিয়েছে এই শাড়ি গহনাগুলো দিয়ে? অরণি জি, আপনারা নাকি কাল এইগুলো পাঠিয়েছেন। ঝিনুক কি আমরা এইগুলো? সুমি ঝিনুককে থামিয়ে, হুম আমরাই তো পাঠালাম। মিনুর আর ঝিনুককে চোখের ইশারা দিয়ে, বাহিরে আসো। আকাশ মনে হয় ডাকছে। সুমি বাহিরে এসে মিনুর দিকে তাকিয়ে, তুমি আর রাহাত ভাইয়া যে কাল শাড়ি গহনা গুলা নিয়ে আসছো এইগুলো কার কাছে দিছ? মিনু ভাবি, প্যাকেটগুলো মেয়ের মায়ের হাতেই দিয়েছিলাম। কিন্তু তখন সিয়ামদের বাড়ি থেকে লোক এসেছিল, আমার মনে হয় এইগুলো পাল্টাপাল্টি হয়ে গেছে। সুমি হুম তাই মনে হচ্ছে। শুনো, এখন কেউ কিছু বলার দরকার নেই। পরে সব আমরা আসিফকে বুঝিয়ে বলা যাবে। আসিফ সিয়ামকে প্রাপ্তির রুমের সামনে দাঁড় করিয়ে প্রাপ্তিকে একা রেখে সবাইকে বাহিরে যেতে বলল। প্রাপ্তি কি হয়েছে ভাইয়া?
আসিফ, তুই আমাকে তখন যেই প্রশ্নগুলো করেছিস সেইগুলোর আনসার সাথে করে নিয়ে এসেছি। তুই বস, সিয়াম বাহিরে দাঁড়িয়ে আছে তোর সাথে কথা বলবে বলে। আমি আসছি। সিয়াম ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিয়ে প্রাপ্তির পাশে এসে বসল। কি ম্যাডাম, কেমন সারপ্রাইজ দিলাম? ম্যাডাম আমার দিকে ফিরেন। আমি এইদিকে ওইদিকে তাকিয়ে কোনো লাভ নেই। কথাগুলো শুনে প্রাপ্তি ভাবছে উনি এইভাবে কথা বলছে কেন, মনে হচ্ছে উনি আমাকে আগে থেকেই চিনেন। তুমি কি ভেবেছিলে ফোন অফ করে রেখে একসাথে বউয়ের সাজে আমার কাছে আসবে? আমি ভেবেছিলাম বাবা মাকে পাঠিয়েছি বিয়ে ঠিক করার জন্য, সেই খুশিতে সারপ্রাইজ হয়ে তুমি আমাকে ফোন দিবে, তা না উল্টো ফোন অফ করেই রাখলে। আচ্ছা, এই শাড়িটা তুমি পরলে কেন? তোমার পছন্দমতি শাড়ি আমি তোমার জন্য পাঠিয়েছি, আর তুমি সেই শাড়ি না পরে অন্য শাড়ি পরে আছো। এই অরণি, কথা বলছো না কেন? কথাটাগুলো শুনে প্রাপ্তি নিস্তব্ধতায় কান্না করেই যাচ্ছে। আর ভাবতে লাগলো, অরণি আমার বোন হয়ে সব জেনেও আমার সাথে এই রকম করতে পারল। সিয়াম বিরক্তিকর ভাব নিয়ে প্রাপ্তির কাঁধে হাত দিয়ে, এই অরণি, এইদিকে ফিরে কিছু বলো প্লিজ। কথা বলেই প্রাপ্তিকে নিজের দিকে ফিরালো সিয়াম। প্রাপ্তিকে দেখেই সিয়াম চোখ বড় বড় করে চেঁচিয়ে, আপনি কে? প্রাপ্তি আস্তে করে নিজের কাঁধের থেকে সিয়ামের হাত দুটো সরিয়ে সিয়ামকে সামনে থেকে সরিয়ে চুপচাপ দরজার দিকে এগুতে লাগল। প্রাপ্তির নিস্তব্ধতায় চেহারায় কোনো বিষণ্ণতার কোনো চাপ নাই, আছে শুধু একরাশ অভিমান। দরজাটা খুলেই প্রাপ্তি ড্রয়িং রুমে চলে গেল। প্রাপ্তিকে দেখে সবকিছু যেন থমকে গেল, যারা বসা ছিল তারা দাঁড়িয়ে গেল, যারা হাঁটছিল তারাও দাঁড়িয়ে গেছে তাকে দেখে। নীলিমা বেগম মেয়েকে দেখে কাছে এসে বলল, প্রাপ্তি তুই এই খা। নীলিমা বেগমকে হাত দিয়ে ইশারায় করে থামিয়ে দিল প্রাপ্তি। অরণির রুমে গিয়ে অরণিকে হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসল। অরণি আপু, তুই কি করছিস? এইভাবে এইখানে টেনে নিয়ে এলি কেন? প্রাপ্তির রুম থেকে সিয়াম এসে দাঁড়াতেই অরণি ঘাবড়ে গিয়ে চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। প্রাপ্তির অবস্থা দেখে নীলিমা বেগম আজাদ সাহেবকে আসিফকে ডেকে আনতে বলল। প্রাপ্তির কাণ্ড দেখে বাহিরের লোকজন ও ভিতরে আসতে শুরু করল। আয়ানদের আর সিয়ামদের বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ঝিনুক সুমি কানের কাছে গিয়ে ভাবি, এইগুলো কি হচ্ছে? মান সম্মান তো কিছুই থাকবে না। আকাশ ঝিনুককে থামিয়ে, চুপ কর, এইখানে এমন কিছু আছে যা আমরা জানি না, হয়তো আমাদেরকে জানানো হয়নি। সুমি, আমি আগেই বলেছিলাম। মা আমাকে সেই দিন চুপ করিয়ে দিয়েছিল। নিহাত ভাবি, এইসব না ভেবে নাটক শেষ পর্যন্ত দেখা উচিত আমাদের। দেখি না কি হয়। রাহাত ভাইয়া, আয়ান তো ওইখানে একা একা বসে আছে। আকাশ, আগে দেখি এইখানে কি হয়, তারপর না হয় ডাকব। প্রাপ্তি নিস্তব্ধতা ভেঙে সবার উদ্দেশ্য বলল, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজ এই পরিস্থিতি জন্য। আসিফ এসে প্রাপ্তিকে থামানোর চেষ্টা করছে। প্রাপ্তি আসিফের দিকে তাকিয়ে, আজ শুধু আমি বলবো, আর তুই চুপ থাকবি। আমি আমার ফ্যামিলিকে একটা কথা আগে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা আমি কি তোমাদের কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলাম, যার কারণে একটা ছেলের কোনো মতামত না জেনে আমাকে তার কাছে বিয়ে দিচ্ছ? তোমরা আমাকে বলতে পারতে আমি সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যেতাম। আসিফ, কি বলছিস তুই এইসব? তুই কখনো আমাদের কাছে বোঝা হয়ে যাসনি। তোকে কি আমরা কখনো বুঝতে দিয়েছি? প্রাপ্তি, এত দিন দেসনি, তবে আজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস। কেন রে ভাইয়া? আমি জানি সেই দিনের ঘটনাটা পরিণাম শুধু আমাকেই ভোগ করতে হবে, কিন্তু তোদের কাছ থেকে করতে হবে তা কখনো ভাবিনি। আজাদ সাহেব, প্রাপ্তি তুই কি বলছিস মা? আমরা তো তোর ভালোর জন্যই করছি। প্রাপ্তি, আব্বু আমাকে বলতে দাও। আজ যদি আমি চুপ করে থাকি তাহলে 4টা জীবন নষ্ট হয়ে যাবে।
আপনারা যারা এইখানে আছেন আমি সবাইকে বলছি এবং এইখানে থাকা অনেকেই কমবেশি জানেন আমার সম্পর্কে। যাই হোক, আমি ওইদিকে এগুতে চাচ্ছি না। আপনারা সবাই এইখানে আছেন তাই আমি বলছি, আজ 2টা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে এখন একটাই বিয়ে হবে, আর সেটা অরণি আর সিয়ামের। কথাটা শুনেই সবাই অবাক চোখে প্রাপ্তি আর অরণিকে দেখছে। নীলিমা বেগম, আসিফ তুই চুপ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে এইখান থেকে নিয়ে যা। প্রাপ্তি আম্মু, আমাকে এইখান থেকে সরালেই কি সত্যিটা চাপা পড়ে যাবে? কখনোই না। সিয়াম এইখানে তোমার বড় মেয়েকে বিয়ে করতে আসেনি, এসেছে অরণিকে বিয়ে করতে। সেই দিন তোমাদের আর ওর বাবা মায়ের ভুলের কারণে আজ সবাইকে এই জায়গায় এসে দাঁড়াতে হচ্ছে। আসিফ, কি বলছিস তুই এইগুলো? আমি কিছুই তো বুঝতে পারছি না। সিয়ামের দদিকে তাকিয়ে, সিয়াম তুমি কি বলেছ ওকে? সিয়াম, আমি ওনাকে খারাপ কিছু বলিনি। আমি সেই দিন আমার বাবা মাকে পাঠিয়েছিলাম অরণিকে দেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা বিপরীত হয়ে গেল। প্রাপ্তি, অরণি তুই কি এখনো চুপ করে থাকবি? তুই যদি চুপ করে থাকিস তাহলে আমিই বলছি। ভাইয়া, আম্মু, আব্বু, তোমরা একটা বার ভেবে দেখেছ যে মানুষটা সারাক্ষণ হাসি খুশি থাকত, সেই মানুষটা হঠাৎ চুপ হয়ে গেল কেন? কিন্তু আমি ভেবেছি, আমার কাছে সবকিছু গোলমাল লাগছিল, আর সেটা আজ পুরোপুরি ক্লিয়ার হল। অরণি আর সিয়াম দুইজন দুইজনকে ভালোবাসে। আকাশ কি বলছে এই সব? এরা আজ কি অপমানিত হয়ে বাড়িতে যেতে হবে নাকি? রাহাত, তুমি গিয়ে আয়ানকে ডেকে আনো, দেখি ও কি বলতে চায়। আসিফ অরণির সামনে এসে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে না থেকে আমার দিকে তাকা। ধমকিয়ে তাকা বলছি। অরণি ভেজা চোখ দুটো নিয়ে আসিফের দিকে তাকাতেই, প্রাপ্তি যা বলছে সব কি সত্যি? অরণি কথা বলছে না দেখে ধাক্কা দিয়ে, কি হলো অরণি, সেই দিনের মতো আজও চুপ করে থাকবি? তোর সেই দিনে চুপ থাকায় প্রাপ্তির আজ এই অবস্থা, আর আজও চুপ করে থেকে ওর কোনো ক্ষতি করতে চাস তুই? কথাটা শুনে অরণি চিৎকার দিয়ে, কি বলছিস ভাইয়া? আমি আপুর কোনো ক্ষতি চাই না। সেই দিন আমি ভেবেছিলাম সিয়ামের বাবা মা আপুকেই দেখতে আসছে, তাই আমি আপুর ভালো থাকার কথা ভেবে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। প্রাপ্তি, পোপ্রাপ্তির চোখের পানিগুলো অনবরত ঝরছে। বাহ, তুই স্যাক্রিফাইস করা শিখে গেছিস। তোরা সবাই এইটা কেন বুঝতে চাস না? আমার মতো মেয়েদের কেউ বিয়ে করে না বা করবেও না। কথাটা বলেই প্রাপ্তি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যাচ্ছে, তখনই আয়ান পিছন দিক থেকে বলল, দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আয়ানের ডাক শুনে প্রাপ্তি দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে সেই ছেলেটা, যার সাথে তার এক পলক দেখা হয়েছিল। আয়ান একটু এগিয়ে এসে, ভাবি সেই দিন তোমরা কাকে দেখে গেছ? সুমি, অরণিকে দেখিয়ে, ওকেই তো দেখে গেলাম। কিন্তু এখন তো? আয়ান, কিন্তু আমি তো তোমাকে সেই দিন এই মেয়ের কথা বলিনি। প্রাপ্তিকে আঙুল দিয়ে দেখিয়ে, আমি তো তোমাকে এর কথা বলেছিলাম। সুমি, মানে কি বলছ? আয়ান, হ্যাঁ ভাবি, আমি এর কথাই বলেছিলাম। আর বিয়ে করলে আমি একেই করব। প্রাপ্তি আয়ানের কথা শুনে চিৎকার দিয়ে, এইখানে শুধু একটাই বিয়ে হবে, আর সেটা অরণি আর সিয়ামের। কথাটা বলেই প্রাপ্তি নিজের রুমে চলে গেল। আসিফ, আপনাদের সবার উদ্দেশ্য বলছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ভুল বুঝাবুঝির কারণে আজ এই অবস্থা। আপনারা সবাই খাওয়া দাওয়া শেষ করুন, এইদিকে আমরা বিয়ের জন্য সব গুছিয়ে নিচ্ছি। কথাগুলো বলতেই গেস্টরা সবাই বাহিরে চলে এলো। আয়ানদের বাড়ির সবাই ড্রয়িং রুমেই আছে। আকাশ, আসিফ, এখন আমরা এইখানে থাকাটা মনে হয় ভালো দেখায় না। আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে। তোমাদের কি ঘটেছে না ঘটেছে তার জন্য ফল আমরাও ভোগ করতে হলো। আয়ান ভাইয়া চুপ কর। বিয়েটা হবে, আর সেটা আমি প্রাপ্তি নামের মেয়েটাকেই করব।
ভালো হয়েছে ঝামেলাটা আগেই শুরু হয়েছে, না হলে তো আমিই ঝামেলা করতাম। কারণ আমি ওর কথাই সেই দিন বলেছিলাম ভাবিকে। আসিফ সরি ভাই, বিয়েটা আর হচ্ছে না। আর ওর অতীতের কথা শুনলে তুমিও এই বিয়ে করবে না। আয়ান, ওর অতীত নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আপনারা চাইলে আমি ওর সাথে কথা বলতে চাই। ঝিনুক, তুই কি পাগল হয়ে গেছিস? এতক্ষণ লোকজন ওই মেয়েকে নিয়ে অনেক কানাঘুষা করতে শুনলাম, আর তুই কিনা সেই মেয়েকে। আয়ান আপু শুন, আমরা যা দেখি তা কিন্তু ঘটনা নাও হতে পারে। আমাদের দেখার বাহিরেও যে কিছু থাকতে পারে সেটা আমরা মানি না। প্রাপ্তির ফ্যামিলির দিকে তাকিয়ে, প্লিজ আমি আপনাদের আবারও বলছি, ওর সাথে আমাকে একবার কথা বলতে দিন। আয়ানের কথা শুনে আকাশ আর ঝিনুক আয়ানকে একপাশে টেনে নিয়ে, আকাশ তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না জেনে শুনে তুই মেয়েটাকে বিয়ে করবি? আব্বু যখন জিজ্ঞাস করবে তখন কি বলবো? আয়ান ভাইয়া, আমি ওই অরণি নামের মেয়েটাকে কখনোই বিয়ে করব না। বিয়ে যদি করতেই হয় আমি প্রাপ্তিকেই করব, ওর জীবনে যাই ঘটুক না কেন। ঝিনুক প্লিজ আয়ান, তুই একবার ভেবে দেখ, এই মেয়ের সাথে এমন কিছু ঘটেছে যা এই এলাকার সবাই জানে। আয়ান আপু, তোরা ভালো করেই জানিস আমি এক কথার মানুষ। বিয়ে যখন আমি করব বলছি, ওই মেয়েকেই করব। আয়ান আসিফের কাছে এসে, ভাইয়া প্লিজ আমাকে একবার ওর সাথে কথা বলতে দিন। আসিফ চোখে কোনো পানি নিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝিয়ে আজাদ সাহেবের দিকে তাকিয়ে, আব্বু তুমি বাহিরের দিকটা দেখো, আমি এই দিকটা ঠিক করেই আসছি। আসিফ আয়ানকে নিয়ে প্রাপ্তির দরজার সামনে গিয়ে দেখে দরজা ভিতর থেকে আটকানো। আসিফ দরজায় নক করে, প্রাপ্তিকে বলতে লাগল, আমি জানি তুই আমার কথাগুলো শুনছিস। আমি তোকে কোনো কিছু নিয়ে জোর করব না, শুধু এইটুকু বলবো, তোর জন্য যদি আমি সামান্য কিছুও করে থাকি সেই আবদার নিয়ে বলছি, তুই দরজাটা একবার খোল। আমি জানি তোর সঙ্গে আজ যা হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। কি করব বল, আমি যে তোকে সুখে দেখতে চাই। কি রে, দরজাটা খুলবি না? ঠিক আছে আমি চলে যাচ্ছি। কথা বলতেই প্রাপ্তি দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে আছে। আসিফ আর আয়ানকে কিছু না বলেই খাটের এক কোনায় গিয়ে বসে পড়ল। আয়ান রুমে এসে আসিফকে বলল, ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আমি ওনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই। আসিফ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। আয়ান চুপ করে থেকে প্রাপ্তির দিকে তাকিয়ে, আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম অপসরী। দেখেছেন আমার পছন্দ আছে, মানতে হবে। কথাটা শুনে প্রাপ্তি আয়ানের দিকে আর চোখে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান আবার বলতে লাগল, আপনার জীবনে কি ঘটেছে আমার জানার দরকার নেই। আমি শুধু জানি আপনাকে প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, আল্লাহ চান আমাদের বিয়েটা হোক। এই কথাটা শুনে প্রাপ্তি পুরোপুরিভাবে আয়ানের দিকে তাকালো। আয়ান মুচকি হেসে, আমার কিন্তু তাই মনে হচ্ছে, না হলে দেখুন না আপনার পরার শাড়ি গহনাগুলো তো যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তাকেই দেওয়া হয়েছিল। কিন্তু ভুল হয়ে হয়তো সেইগুলো আপনাকেই পরানোই হয়েছে। তাহলে এইবার ভেবে দেখুন তো, কিছু কিছু ভুলও মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে। ও দেখেছে কতক্ষণ থেকে আমি একা একাই বকবক করেই যাচ্ছি, আপনি কিছু বলুন। প্রাপ্তি আবার অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে, কি বলবেন না তাই তো? আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়নি? না হলেও বলতে পারেন। আচ্ছা, আপনি এই রকম পাথরের মতো হয়ে আছেন কেন? কিছু তো বলুন। বিয়েটা কি হচ্ছে? প্রাপ্তি নীরবতা ভেঙে বলল, না। আয়ান কেন, আমাকে কি আপনার যোগ্য মনে হয় মা? প্রাপ্তি আমিই আপনার যোগ্য না। আমার জীবন এত সহজ সরল নয়। আমাকে বিয়ে করলে এই সমাজ আপনাকে ভালো চোখে দেখবে না। আর আপনি জানলেও এই বিয়ের কথা মুখ দিয়েই বের করতেন না। আয়ান, আমার জানা দরকার নেই।
তোমার অতীত আমি জানতে চা। প্রাপ্তি আয়ানকে থামিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা চলে যান। তবে এইটা ভেবে আমি শান্তি পাচ্ছি, দুটো মানুষের ভালোবাসার জয় হয়েছে আজ। আয়ান, না, আমি যাব না। আমি জানতে চাই কেন আপনি আমাকে বিয়ে করবেন না? আয়ানের কথা শুনি প্রাপ্তি উঠে দাঁড়িয়ে চিৎকার দিয়ে, কারণ আমি ধর্ষিতা। কথাটা বলতেই আয়ানের সবকিছু যেন থমকে গেছে মনে হচ্ছে। আবার প্রাপ্তির কথাটা বারবার তার কানে ভেসে আসছে। প্রাপ্তির দিকে একরাশ অবাক দুটো চোখ নিয়ে তাকিয়ে আছে আয়ান। হ্যাঁ, আমি ধর্ষিতা। আমাকে সেই দিন 4 জন মিলে 3 দিন ধরে একটা রুমে আটকে রেখেছিল। যখন যার ইচ্ছে হতো সেই এসে আমাকে ভোগ করত। আমি তাদের হাতের একটা পুতুল ছিলাম মাত্র। আমি এইগুলোর কথা বলতে সাহস পাই না। আজ যখন আপনি জোর করেলে তাই বললাম। বুঝতে পেরেছেন মি আয়ান? আর কিছু জানতে চান? নাকি ওই 3 দিন যা যা আমার সাথে করেছিল সেইগুলোও আপনাকে ভেঙে ভেঙে বলতে হবে? ওকে, তাহলে সেইগুলোও বলছি, তাহলে শুনুন। কথাটা বলতেই আয়ান চিৎকার দিয়ে জাস্ট সেট আপ। আপনাকে আমি একবারও বলেছি এইগুলো বলতে। আপনার মন মানসিকতা ঠিক করে নিন, কারণ আজ এবং এখনই বিয়েটা হচ্ছে। কথাটা শুনে প্রাপ্তি অবাক দুটো চোখ নিয়ে আয়ানের দিকে তাকিয়ে, করুণা করছেন? চাই না আমি কারো করুণা। আয়ান, বললাম না আপনার মন মানসিকতা ঠিক করুন। যেটাকে আপনার কাছে করুণা মনে হচ্ছে সেটা আমার কাছে ভালোবাসা। কথাটা বলেই প্রাপ্তির হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল। সবার মনে এক বিষণ্ণতার চাপ। আসিফ ভাবছে আয়ান কি পারবে প্রাপ্তিকে রাজি করতে? আয়ানে আর প্রাপ্তিকে একসাথে দেখে ঝিনুক আর সুমি বসা থেকে উঠে আয়ানের কাছে আসল। আয়ান তাদেরকে কিছু না বলে আসিফকে বলল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আসিফ দৌড়ে এসে প্রাপ্তিকে জড়িয়ে ধরে, তুই আমার লক্ষ্মী বোন। আমি জানতাম তুই আমার কথা রাখবি। মামার দিকে তাকিয়ে, মামা বিয়ের ব্যবস্থা করুন। সবকিছু ঠিকঠাক করে দুইটো বিয়েই একসাথে হল। প্রাপ্তির মুখে কোনো কথা নেই, সেই আয়ানের সাথে কয়েকটা কথা বলেই চুপ করল, আর এখনো কথা বলেনি। সিয়ামরা সন্ধ্যার আগেই বিদায় নিয়ে অরণিকে নিয়ে চলে গেল। এইবার প্রাপ্তিকে বিদায় দেওয়ার ফালা, কিন্তু সেই কোনো কথাই বলছে না। আসিফ আয়ানের হাতে প্রাপ্তির হাত তুলে দিতে যাবে, তখনই প্রাপ্তি আয়ানের হাতে তুলে দেওয়ার আগেই হাতটা গুটিয়ে নিল। আয়ান দেখে আসিফকে বলল, ভাইয়া, হাত দিতে হবে না, শুধু পরিস্থিতিটা সামাল দিন। আয়ানের কথা শুনে আসিফ মনে মনে ভাবছে, আমার বোনের জন্য হয়তো আল্লাহ ঠিক মানুষটাই তার জীবনে পাঠিয়েছে। সবাই প্রাপ্তির জন্য কান্নাকাটি করছে, এতে প্রাপ্তির কোনো কুরুক্ষেপ নেই। প্রাপ্তি মনে মনে ভাবছে, নিজের যে বিপদ যে নিজে ডেকে আনতে পারে সেটা এই ছেলেকে না দেখলে বুঝতামই না। মি আয়ান, আপনি হয়তো বড়লোক বাবার ছেলে, বিয়েটা আপনার কাছে ছেলে খেলা হয়তো মনে হয়েছে। নাকি নিজেকে সবার কাছে মহৎ সাজার জন্য বিয়ে করেছেন সেটা আল্লাহ ভালো জানে। আয়ান প্রাপ্তির কানের কাছে এসে বিড়বিড় করে বলতে লাগল, মিসেস আয়ান চৌধুরী, আপনি মনে মনে যা ভাবছেন তা ঠিক নয়। আমি কারো কাছে মহৎ সাজার চেষ্টা করিনি। আপনাকে ভালোবেসেই বিয়েটা করেছি। প্রাপ্তি আয়ানের দিকে তাকিয়ে, এই কি করে জানলো আমি কি ভাবছি? মানুষের মনের কথা পড়তে পারে নাকি? আকাশ আসিফকে ডেকে এনে বলল, আসিফ, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এইবার তো আমাদের যেতে হবে। আমাদের গাড়ি এসে গেছে, প্রাপ্তিকে বিদায় দেওয়ার ব্যবস্থা করো। আসিফ, হ্যাঁ ভাইয়া, দিচ্ছি। সুমি, ঝিনুক, মিনু যে বিয়ে নিয়ে এত আনন্দ ছিল, সেই বিয়েতে তারা মন মরা হয়ে আছে। রুমকি ঝিনুককে চুপচাপ থাকতে দেখে নিহাদকে বলতে লাগল, বাবাই, এই নতুন বউটা ভালো না? সবাই কেন এমন করছে? নিহাদ, না মা, নতুন বউটা অনেক ভালো। নতুন বউ এখন আমাদের সাথে চলে যাবে, তাই সবার মন খারাপ। সুমি এসে প্রাপ্তির হাত ধরে, এসো আমার সাথে আসো। সবার থেকে বিদায় নিয়ে প্রাপ্তিকে গাড়িতে বসালো সুমি।
নীলিমা বেগম মেয়ের নিস্তব্ধতা দেখে আজাদ সাহেবকে বলল, দেখছো মেয়ে কেমন জানি হয়ে গেছে। বিয়েটা দিয়ে কোনো ভুল করলাম না তো? মেয়েটা কারো সাথে একটা কথাও বলল না। আজাদ সাহেব আয়ানকে জড়িয়ে ধরে, বাবা আয়ান তোমাকে বিশ্বাস করেই কিন্তু মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। তুমি তো সবই জেনেছ এবং জেনে শুনেই বিয়ে করেছ। মেয়েটা অনেক গম্ভীর, কাউকে শত কষ্টেও মুখ ফুটে কিছু বলে না, তাই বলছি মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। প্রাপ্তির বাবার কথা শুনে আয়ান বলল, আপনি চিন্তা করবেন না। সুমি মুচকি হাসি দিয়ে, আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমরা সবাই তো আছি। আসিফ ভাবি প্লিজ একটু খেয়াল রাখবেন। সুমি বললাম তো আসিফ, কোনো চিন্তা করো না, আমরা সবাই মিলেই দেখব। প্রাপ্তি গাড়ির ভিতরেই বসে চোখের পানিগুলোকে লুকানোর চেষ্টা করছে। আসিফ গাড়ি ভেতরে ঢুকে প্রাপ্তির চোখগুলোকে মুছে, আমি জানি তুই রাগ করে আছিস আমার উপর, তাই না? প্রাপ্তি বিশ্বাস কর, আমি সবসময় চাই তুই ভালো থাকবি, তুই সুখে থাকবি। আমার মনে হচ্ছে তোকে ভালো রাখার মানুষের কাছেই তোকে তুলে দিলাম। তুই আমার কথা কোনো একদিন মিলিয়ে নিস, তোকে এই মানুষটাই তোর অতীতকে ভুলিয়ে দিবে। প্রাপ্তি কিছু বলছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রাপ্তি, লক্ষ্মী বোন যাওয়ার আগেও আমার সাথে কথা বলবি না? রাগ করেই থাকবি? কথাটা বলতেই প্রাপ্তি আসিফকে জড়িয়ে ধরে, ভাইয়া আমি তোকে ছেড়ে যেতে পারবো না, তুই ছাড়া আমাকে কেউ বুঝে না। আসিফ প্রাপ্তির মাথা উঠিয়ে চোখ মুছে কাঁদতে কাঁদতে, কি করেছিস চেহারাটার? আকাশ গাড়ির সামনে এগিয়ে এসে, আসিফ আমাদের তো এমনিতেই দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করো। আসিফ প্রাপ্তিকে বসিয়ে নিজে বেরিয়ে এসে, আয়ান তুমি বসো। সবগুলো গাড়ি আগেই চলতে শুরু করল, শুধু আয়ানের গাড়িটাই বাকি ছিল। আয়ান উঠে বসতেই সেটাও চলেতে শুরু করল। গাড়ি পিছন পিছন আসিফ এগুতে থাকল। প্রাপ্তি পানি ভরা একজোড়া চোখ গাড়ি বাহিরেই তাকিয়েছিল, যতক্ষণ আসিফকে দেখা যায় ততক্ষণ। তারপর চুপ করে বসেছিল আয়ানদের বাড়ি আসা পর্যন্ত। আয়ান ও কিছু বলেনি। আয়েশা বেগম অপেক্ষায় বসে আছে কখন ছেলের বউ আসবে। মিনু অবশ্য একবার ফোন করে বলেছিল কি সব ঝামেলার কথা, তারপর কি হলো একবার জানালো না। সুমিদের গাড়ি এসে থামতেই আয়েশা বেগম এগিয়ে দরজার দিকে গেল। ঝিনুক রুমকিকে কোলে নিয়ে মন খারাপ করে বাসায় ঢুকেই সোজা নিজের রুমেই চলে গেল। আয়েশা বেগমের সাথে একটা কথাও বলল না। সুমি ও এসে, এ কি মা, আপনি দরজায় দাঁড়িয়ে কেন? বউকে বরণ করতে হবে তো। ওরা পিছনের গাড়িতেই আছে, হাতে বেশি সময় নেই। আয়েশা বেগম এত উতালা হওয়ার কি আছে? আসুক না আগে। কিন্তু ওই বাড়িতে কি এত ঝামেলা হয়েছে সেটা বল। ঝিনুকও কিছু না বলে মন খারাপ করে রুমে চলে গেল। কি হয়েছে মা, বল না। সুমি আস্তে করে আয়েশা বেগমের কাছে গিয়ে, মা এখন এত কথা বলার সময় নয়, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। আর শুনো, বউকে এইখানে রাখা ঠিক হবে না, যত তাড়াতাড়ি সম্ভব আয়ানের রুমে দিয়ে দেওয়াটা ভালো হবে। আয়েশা বেগম তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। কথাটা বলতেই গাড়ি থেকে আয়ান নেমে এসে, ভাবি তুমি গিয়ে ওকে নিয়ে আসো। আয়ানের কথা শুনে সুমি মুচকি হেসে, নিয়ে আসছি। সুমি গিয়ে প্রাপ্তিকে নিয়ে এসে দরজায় দাঁড়াতেই আয়েশা বেগম প্রাপ্তিকে দেখে, মাসাল্লাহ আমার ছোট ছেলের পছন্দ আছে বলতে হবে। সুমি আয়ানের মায়ের সামনে প্রাপ্তিকে দাঁড় করিয়ে, প্রাপ্তি ইনি আমাদের শাশুড়ি মা। শাশুড়ি বললে ভুল হবে, মা, বন্ধু, যা থাকে একটা সম্পর্কের মাঝে সবটা। প্রাপ্তি পা ছুঁয়ে আয়েশা বেগমকে সালাম করতে যাবে, তখনই আয়েশা বেগম প্রাপ্তিকে উঠিয়ে, আরে আরে পাগলি মেয়েটা কি করছে? পা ছুঁয়ে সালাম করতে হবে না, এই বাড়ি সবার ছোট তুমি, তাই আজ থেকে তুমি আমার ছোট মেয়ে। কি বুঝেছ তো? আর আমাকে মা বলে ডাকবে, শুধু মা না বন্ধুও ভাববে, এইটাও বুঝেছ তো? বলে হা 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 করেই হাসা শুরু করল।
প্রাপ্তি সারাটা দিন মন খারাপ করে থাকলেও আয়ানের মায়ের কথা শুনে না হেসে পারল না। মুচকি হাসি দিয়ে হ্যাঁ বুঝাল। এইদিকে সবাই প্রাপ্তিকে দেখেতে ড্রয়িং রুমে ভিড় জমিয়েছে। সুমি প্রাপ্তিকে নিয়ে মোটামুটি পরিচয় করিয়ে দিল। আয়েশা বেগম মিনু আর সুমিকে সব সামলাতে বলে নিজে রুমে গেল। আবিদ চৌধুরী ফোন দিয়েছে কথা বলার জন্য। আবিদ চৌধুরী বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে বিয়ের সবকিছু আকাশ সামলাতে পারছে কিনা। সুমি মিনুকে ডেকে নিয়ে বলল, এক কাজ করো মিনু, প্রাপ্তিকে আপাতত তোমার রুমে নিয়ে যাও। মাকে তো এখনো কিছু বলা হয়নি প্রাপ্তির ব্যাপারে। লোকজনকে দেখো সবাই কানাঘুষায় নেমেছে, মনে হচ্ছে ওদের কানাঘুষার জন্য বেতনভুক্ত কর্মচারী রাখা হয়েছে। মিনু ভাবি কিছু করার নাই, এরা বলবেই, কারণ বলার জন্য আমার ভাই নিজের হাতে বদনামগুলো ওদের মুখে তুলে দিয়েছে। আর যতই চেষ্টা করো এইগুলো থামাতে পারবে না। সুমি, আরে আমি সেই কথা বলছি না। মা সবার মুখ থেকে জানার আগে আমরা বলে দিল ভালো হয় না? মিনু, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তবে মহারাজা কথায় গেলেন মহারানীকে রেখে? আমাদেরকে এখন ঝামেলার মধ্যে ফেলে নিজেই উধাও। প্রাপ্তি সোফায় বসে আছে নিচের দিকে তাকিয়ে। চারপাশ থেকে লোকজন এক একজন এক এক কথায় বলে যাচ্ছে। প্রাপ্তি তাদের কথাগুলো নিজের শরীরের সাথে তেমন মাখছে না, কারণ এই কানাঘুষা শোনা তার জন্য নতুন কোনো ব্যাপার নয়। এইগুলো শুনতে শুনতে সেই অভ্যস্ত হয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে মিনু এসে বলল, উঠে দাঁড়াও। প্রাপ্তি দাঁড়াতেই প্রাপ্তির হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গিয়ে খাটের উপর বসাল। মিনু প্রাপ্তির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে মেয়েটাকে খারাপ লাগছে না। আয়ানের পছন্দ আছে মানতে হবে। প্রাপ্তি মিনুর দিকে চোখ পড়তেই, আপু আপনি কিছু বলবেন? মিনু প্রাপ্তির কথা শুনে একটু চমকিয়ে, আরে না না, তুমি বসো, আমি আসছি। সুমি আয়েশা বেগমের রুমের দিকে পা এগুতেই কাজের লোক রফিক এসে, ভাবি, যে রান্নাটা বসিয়েছি যদি একটু দেখে নিতেন তাহলে ভালো হতো। সুমি, আচ্ছা চলো, পরে না হয় মায়ের কাছে যাব। আয়েশা বেগম ফোনে কথা শেষ করে উঠে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখে আয়ান দরজায় দাঁড়িয়ে আছে। কিরে বাবা, তুই দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আয়ান ভিতরে এসে আয়েশা বেগমকে বসিয়ে পা দুটো জড়িয়ে কলে মাথা রেখে নিচে বসল। আয়েশা বেগম, কিরে বাবা, কি হয়েছে? মন খারাপ করে আছিস? মেয়ে তো তোর পছন্দ করা মেয়ে, তাহলে মন খারাপ কেন? আয়ান, আম্মু আমি যদি তোমাকে না জানিয়ে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবে তো? আয়েশা বেগম, আমি জানি আমার আকাশ আর আয়ান কখনো কোনো ভুল করতে পারে না। যদিও কোনো ভুল করে সেটা কারো না কারো ভালোর জন্যই করবে। আয়ান, আম্মু আজ আমি একটা ভুল করেছি, অবশ্য এইটা ভুল কিনা আমি জানি না, কারো ভালো হয়েছে কিনা আমি তাও জানি না, শুধু জানি আমার ভালোবাসার জয় হয়েছে। আয়েশা বেগম, কি হয়েছে বাবা? আমি তোর কথা কিছুই বুঝতেছি না। তুই এত পেছিয়ে না বলে সোজাসুজিভাবে বল বাবা। আয়ান, আম্মু ঠিকই বলেছ, তোমাকে কথাটা সোজাসুজিভাবেই বলা উচিত। আসলে আব্বু যে মেয়েকে ঠিক করে এসেছে, এই মেয়ে সেই মেয়ে নয়। কিন্তু সেই দিন আমি ওকে পছন্দ করেছিলাম, ওই মেয়েকে নয়। আয়েশা বেগম, তাতে কি হয়েছে? তোর পছন্দ বড় কথা। আয়ান, আরও একটা কারণ আছে আম্মু, এই মেয়ের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা আছে, সেটা শুনলে তো আব্বু কখনো মেনে নিবে না আম্মু। আয়েশা বেগম, কি হয়েছে বলতো? আয়ান আমতা আমতা করে। আম্মু ও সুমি এসে আয়ানকে তোতলাতে দেখে, আয়ান আমি বলছি। আসলে মা ওই মেয়ে ধর্ষিতা। সুমি কত সহজে কথাটা বলে ফেলল দেখে আয়ান অবাক হয়ে তাকিয়ে আছে সুমির দিকে। কথাটা শুনেই আয়েশা বেগম ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? নিজের পায়ে নিজে এইভাবে কেউ কুড়াল মারে? ওই বাড়িতে কি কি হয়েছে ধীরে ধীরে সবকিছু সুমি আয়েশা বেগমের কাছে বলতে লাগল। সব শুনে আয়েশা বেগম আয়ানকে উঠিয়ে নিজের পাশে বসাল।
আয়ান আম্মু তুমিও কিছু বলবে না? কেউ আমার পাশে থাকুক আর না থাকুক আমি জানি আমার আম্মু আমার পাশে থাকবে। আয়েশা বেগম আয়ানের মাথায় হাত বুলাইতে বুলাইতে বলল, আমি তোকে বলবো না ওই মেয়েকে ছেড়ে দে। কারণ আমি মেয়ে, আমি মা, আমি বোন, ওর কষ্টটা আমি বুঝি। আমি শুধু এইটুকুই বলবো, তুই যখন মেয়েটাকে বিয়ে করে এনেছিস ওর কোনো অসম্মান করিস না। তোকে এখন এক একজন এক এক কথা বলবে, তুই কোনো কথায় কান দিস না। শুধু এইটাই ভাববি ওই এখন তোর জীবনে একটা অংশ। কথাগুলো শুনে আয়ান চোখের কোনো পানি এসে গেছে। আয়েশা বেগমকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ আম্মু, আমি তোমার কথা রাখব। সুমি আয়ানের চুলগুলো এলোমেলো করে দিয়ে মায়ের বাধ্য ছেলে। আয়েশা বেগম মনে মনে ভাবছে, তোর বাবা আসলে জানি না ওই মেয়েকে মেনে নিবে কিনা, তাই তোকে আগেই কথাগুলো বলে দিলাম যেন তুই ওই মেয়েকে ছেড়ে না যাস। ঝিনুক সুমিকে খুঁজতে খুঁজতে আয়েশা বেগমের রুমে এসে আয়ানকে দেখে আগে ভাগে মাকে বুঝিয়ে নেওয়া হচ্ছে। আয়ান, তোর হিংসে হচ্ছে নাকি? অবশ্য তোর হিংসে হতেই পারে। ঝিনুক, আমি তোকে হিংসে করি? এইটা তুই বলতে পারলি? সুমি আপু থাক না। রুমকি কোথায়? ঝিনুক, আমিও তাকে খুঁজতে এসেছি। এখানে এসে তো দেখি অন্য কিছু। সুমি, আচ্ছা চলো দেখি ও কোথায় আছে। রুমকি প্রাপ্তির পাশে গিয়ে গালে আঙুল দিয়ে প্রাপ্তিকে ভালো করে দেখছে। প্রাপ্তির চোখ পড়তেই মুছকি হাসি দিয়ে এক হাত দিয়ে রুমকিকে কাছে টেনে এনে কোলে বসিয়ে, কি নাম তোমার? রুমকি কি যেন ভেবে বলল, আমি রুমকি। তুমি? প্রাপ্তি, আমি প্রাপ্তি। রুমকি, তুমি জানো আমি তোমার কি হই? প্রাপ্তি প্রাপ্তি মাথা নাড়িয়ে না বুঝালো। রুমকি, ওমা এটাও জানো না? আমি তোমার ছোট মা হই, ছোট মা। এইবার বুঝেছ? প্রাপ্তি এইটাও মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রুমকি, তুমি কিন্তু আমার আরেকটা মামুনি, বুঝলে তো? আচ্ছা তুমি গল্প বলতে পারো? প্রাপ্তি, একটু আধটু পারি। রুমকি, ধূত, তোমার মধ্যে কোনো রোমাঞ্চ নাই। তাহলে ছোট মামার সাথে কথা বলবা কেমনে? কথাটা শুনে প্রাপ্তি অবাক হয়ে, তাই নাকি? তুমি জানো রোমাঞ্চ কি করে করে? রুমকি, ওই যে তোমার মতো একটু আধটু জানি। সুমি আর ঝিনুক এসে দেখে রুমকির আর প্রাপ্তির ভালোই ভাব হয়েছে। সুমি, আমাদের রুমকি মামুনি দেখছি তার ছোট মামুনির সাথে ভালোই ভাব হয়েছে। এই প্রাপ্তি, এই হচ্ছে এই বাড়ির মহারানী, ওর যেন কোনো অযত্ন না হয়। ঝিনুক, রুমকি আসো, রাত অনেক হয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়বে। এইখানে বসার কোনো দরকার নেই। কথাটা শুনেই প্রাপ্তি ঝিনুকের দিকে আর চোখে তাকাতেই, এই শুনো, আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। সুমি আপু, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না। ঝিনুক, আমি কোনোভাবেই কথা বলছি না। তোমরা থাকো, তোমাদের নিয়ে আমি যাই। কথাটা বলেই ঝিনুক নিজের রুমে চলে গেল। সুমি, প্রাপ্তি, আপুর কথায় কিছু মনে করো না। আপু কিন্তু অনেক ভালো। হয়তো কাল দেখবে সবচেয়ে বেশি আপুই তোমাকে আদর করবে। প্রাপ্তি, আমি কিছু মনে করিনি। এইগুলো শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। সুমি, আচ্ছা ঠিক আছে, এখন চলো খাবে। প্রাপ্তি, না ভাবি, আমি একটুও খেতে পারবো না। সুমি, যার বউ সে দেখবে। এখন চলো তোমাকে রুমে দিয়ে আসি। মিনুটা কই গেল? মিনু, এই মিনু, একটু এইদিকে আসো। মিনু এসে, ভাবি আমায় ডেকেছ? সুমিহুম, চলো প্রাপ্তিকে রুমে দিয়ে আসি। আয়ান এখনো আয়েশা বেগমের রুমে বসে আছে। কিরে বাবা, এইখানেই বসে থাকবি? আয়ান আম্মু, তুমি এত ভালো কেন বলো তো? আয়েশা বেগম, কোনো মাই কখনো খারাপ হয় না। সব বাবা মাই তার সন্তানের জন্য ভালো চায়। এখন যাও, রুমে যাও, মেয়েটা মনে হয় একাই বসে আছে।
আয়ান মায়ের কোল থেকে মাথা উঠিয়ে, তুমি রেস্ট নাও তাহলে আমি আসি। প্রাপ্তি বসে আছে আয়ানের রুমেই। রুমটাকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। সব কিছুই গুছানো। ছেলেদের রুম এতটা গুছানো হয় তার জানা ছিল না। প্রাপ্তি মনে মনে তাচ্ছিল্য একটা হাসি দিয়ে রুমটা সাজিয়েছে কার জন্য আর বসে আছে কে? আজ এইখানে অরণির থাকার কথা ছিল। আর এখন আমার মতো একটা মেয়ে বসে আছে। আচ্ছা, বাসরঘরে নাকি দুজনের জীবনের জন্য একটা স্বপ্নের রাত। কিন্তু আমার তো কোনো স্বপ্ন নেই। থাকবেই বা কি করে, আমার মতো মেয়েদের থাকার কথাও না। আয়ান চৌধুরী যখন নিজের অধিকার চাইবে আমি কি বলবো? অবশ্য ছেলে বলে কথা, নিজের অধিকার ঠিকই ছিনিয়ে নিবে। কথাগুলো ভাবতে ভাবতে আয়ান দরজায় নক করে ভিতরে ঢুকল। প্রাপ্তিকে বসে থাকতে দেখে, আরে আপনি এখনো ফ্রেশ হননি? এই ভারী সাজ নিয়ে কিভাবে বসে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? কথাটা বলতে বলতে আলমারি থেকে একটা 3 পিস বের করে প্রাপ্তির সামনে দিয়ে, ওই পাশে ওয়াশরুম আছে, গিয়ে ফ্রেশ হয়ে নিন। প্রাপ্তি আয়ানের কথা শুনে অবাক হয়েই তার দিকে তাকিয়ে আছে আর ভাবছে হয়তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে বলছে তার অধিকার ফলানোর জন্য নাকি। এই হা করে এইভাবে তাকিয়ে কি দেখছেন? মশা ঢুকে যাবে তো। কথাটা শুনে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছে, তাড়াতাড়ি উঠুন। প্রাপ্তি উঠে জামা নিয়েই ওয়াশরুমে চলে গেল। আয়ান ওই বাড়ি থেকে এসেই ফ্রেশ হয়ে আয়েশা বেগমের রুমে গিয়েছিল, তাই তার ফ্রেশ হওয়ার চিন্তা নেই। ফোনটা হাতে নিয়ে খাটে বসে মেসেঞ্জারে গিয়ে দেখে এসএমএস-এ ভরপুর। অনেক ফ্রেন্ডের এসএমএস দেখে আয়ানের মেজাজটাই গরম হয়ে গেল। ফোনটা জিদ করে খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে 2 হাত দিয়ে মুখটা মুছেই সামনে চোখ পড়তেই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। প্রাপ্তি ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা আটকিয়ে দাঁড়িয়ে আছে। আয়ানের তাকানো দেখে প্রাপ্তিও লজ্জা পেয়ে গেছে। আয়ান নিজের অজান্তেই বলে উঠল, আমার ঘরে কি কোনো পরী নেমে আসলো নাকি? এমন সময় দরজায় নক করার শব্দে আয়ানের হুঁশ ফিরে এলো। আয়ান গিয়ে দরজা খুলেই দেখে সুমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ান, সুইট হার্ট, তুমি এই সময়? সুমি, দেখছ না খাবার নিয়ে আসছি। তোমার বউ তো কিছুই খায়নি। এখন সামনে থেকে সরো, ভিতরে ঢুকতে দাও। নাকি সমস্যা আছে? আয়ান, আরে না না, আসো। সুমি ঢুকেই প্রাপ্তির দিকে চোখ পড়তেই আয়ানের দিকে তাকিয়ে দুষ্টু একটা হাসি দিয়ে, আয়ান বাবু আর দেরি সইছিল না, তাই বলে এত তাড়াতাড়ি? কথাটা শুনেই প্রাপ্তি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান, সুইট হার্ট, কি যাতা বলছো, কিছুই তো বুঝতেছি না। সুমি গোসল ও সেরে নিয়েছে, তারপর ও বুঝাতে হবে? যাই হোক, দুইজনই খেয়ে নাও। কথাটা বলে সুমি হাসতে হাসতে চলে গেল। আয়ান প্রাপ্তির দিকে তাকিয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। আসলে আপনি কিছু মনে করবেন না। আপনি শাড়ি চেঞ্জ করেছেন বলে ভাবি এই কথা বলেছে। প্রাপ্তি কিছু না বলেই খাটে একপাশে গিয়ে বসল। আয়ান, আপনি খাননি কেন? চলেন, এখন খাবেন। প্রাপ্তি কোনো কথা বলছে না দেখে আয়ান বলল, কি হলো, খাবেন না? আর হে, আমি কিন্তু এত আপনি আপনি করতে পারবো না। আমি তুমি করেই বলবো। প্রাপ্তিকে চুপ থাকতে দেখেই আয়ান বলল, হুম বুঝেছি, চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। তাহলে এইবার খেয়ে নাও। খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সারাদিন তোমার উপর অনেক ধকল গেছে। প্রাপ্তি আয়ানের কথা যত শুনছে তত অবাক হচ্ছে। আয়ান বারবার তার ধারণাগুলো ভুল প্রমাণ করছে। এই ছেলে কি সবার থেকে আলাদা নাকি? ছেলেদের প্রতি আমার যা ধারণা, এই দেখছি পুরোই উল্টো।
মনে ভিতর তাচ্ছিল্য হাসি দিয়ে নাকি আমায় দেখাচ্ছে সেই সবার থেকে আলাদা। আয়ান খাবারের প্লেট প্রাপ্তির সামনে ধরতেই প্রাপ্তি চমকে উঠে প্লেটের দিকে তাকাল। এই দেখছি মহা মুশকিল পড়া গেল, না খাইয়ে দেখছি ছাড়বে না। পেটেও তো অনেক ক্ষুধা, সারাদিন কিছু খাওয়া হয়নি, এর চেয়ে বরং খেয়েনি। প্রাপ্তি খাবার প্লেটটা হাতে নিয়েই আয়ানের দিকে একবার তাকিয়ে খেতে শুরু করল। আয়ান প্রাপ্তির খাওয়া দেখে নিজের খাওয়া বন্ধ করে মুখে হাত দিয়ে মুছকি মুছকি হাসছে। প্রাপ্তি খাওয়া শেষ করে আয়ানের দিকে নজর পড়তেই মনে মনে এইভাবে তাকিয়ে কি দেখছে? মার্বেলের মতো চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মেয়ে মানুষ এই জন্মই দেখে নাই। আয়ান হালকা একটু কেশে এয়ে, মিসেস আয়ান, তুমি আমার সাথে কথা না বলে এইভাবেই থাকবে? প্রাপ্তি কোনো কথার আনসার না দিয়ে বারবার খাটের দিকে তাকাচ্ছিল। প্রাপ্তির তাকানো দেখে আয়ান বুঝতে পেরে, তুমি কি ভেবেছ তোমার সাথে শুইলে আমি আমার অধিকার ফলাবো তোমার উপর? তাচ্ছিল্য একটা হাসি দিয়ে, কখনোই না। আয়ানের মন যদি চায় তোমাকে ছুঁয়েও দেখবে না, তাহলে সে সত্যিই তোমাকে ছুঁয়ে দেখবে না। তুমি নিশ্চিন্তায় ঘুমাতে পারো। প্রাপ্তি সত্যি সত্যি একপাশ হয়ে শুয়ে পড়ল। আয়ান উঠে হাতটা ধুয়ে এসে খাটের আরেক পাশে ফোন নিয়ে হেলান দিয়ে শুয়ে পড়ল। ফোন নিয়ে বন্ধুদের এসএমএস-এর আনসার দিতে দিতেই রাতের অনেকটা সময় পেরিয়ে গেল। হঠাৎ প্রাপ্তির দিকে চোখ পড়তেই হালকা মৃদু আলোতে প্রাপ্তিকে পুরো অপ্সরী মতো লাগছে। ঘুমন্ত মানুষকে এত সুন্দর দেখায় আয়ান তা আজ প্রথম প্রাপ্তিকে দেখে বুঝল। নিষ্পাপ শিশুদের মতো কি সুন্দর করে ঘুমাচ্ছে। হয়তো প্রাপ্তি আমায় বিশ্বাস করেছে, না হলে এত নিশ্চিন্তে একটা মেয়ে কখনোই ঘুমাতো না। বিশ্বাস কথাটা মনে আসতে আয়ানের মনে শান্তির রেখা ফুটে উঠল। ফোনটা পাশে রেখে ঠিক করে শুয়ে প্রাপ্তির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ানের এই ভেবে ভালো লাগছে, যাকে সে প্রথম দেখায় ভালোবেসেছিল তাকেই সে তার জীবনের সাথী হিসেবে পেয়েছে। থাকুক না প্রাপ্তির হাজারটা সমস্যা, সব সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে সে। কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল তার মনে নেই। প্রাপ্তি ফজরের আজানের শব্দ শুনেই উঠে ফজরের নামাজ আদায় করে নিল। জায়নামাজটা উঠিয়ে রাখতে গিয়ে আয়ানের দিকে চোখ পড়তেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তি। একটা ছেলেকে ঘুমালে এত মায়া লাগে সে কখনো দেখেনি। প্রাপ্তির আয়ানের থেকে চোখ ফিরাইতে ইচ্ছে করছে না। আচ্ছা, এই মানুষটা কি আমায় সত্যি ভালোবেসে বিয়ে করেছে, নাকি সবার সামনে মহৎ সাজার চেষ্টা করছে? দেখতে তো এতটা খারাপ বোঝা যায় না। অবশ্য দেখা না দেখায় কি যায় আসে। আয়ান এই পাশ থেকে ওপাশ ফিরতেই প্রাপ্তি তাড়াতাড়ি এসে নিজের জায়গায় শুয়ে পড়ল। একটু পর দরজা নক করা শব্দ পেয়ে উঠে বসে ভাবছে, এত সকালবেলা কে আসলো আবার? ভাবি নয়তো? ও আল্লাহ, এইবার এসে আবার কি বলে তুমিই ভালো জানো। প্রাপ্তি খাট থেকে নেমে গিয়ে আস্তে করে দরজাটা খুলে দিয়ে দেখে আয়ানের মা। প্রাপ্তি সুস্থির নিঃশ্বাস পেলে মুছকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, আল্লাহ, এই যাত্রায় বেঁচে গেলাম। আয়েশা বেগম প্রাপ্তির হাসি দেখে নিজেও হেসে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না এখন ঘুম থেকে উঠেছ। প্রাপ্তি, জি মা, উঠে ফজরের নামাজ আদায় করলাম। কথাটা শুনে আয়েশা বেগম প্রাপ্তিকে জড়িয়ে ধরে, লক্ষ্মী মেয়ে, আমি জানতাম আমার আয়ান কখনো কোনো ভুল করতে পারে না। আমার আয়ান তার যোগ্য বউকেই ঘরে এনেছে। যাই হোক, কাজের কথাটা বলি, আমি এইখানে এসেছি, আয়ানের ছোট কাকা কাকি এসেছে। ওরা তো আমেরিকায় থাকে, তাই আসতে দেরি হয়ে গেল। আয়ান উঠতে অনেক দেরি আছে, মহারাজের 10টা ছাড়া ঘুম ভাঙবে না। চলো তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রাপ্তি পা বাড়াতে যাবে তখনই আয়ান আয়ান বলে একটা মেয়ে রুমে ঢুকল। প্রাপ্তিকে কিছু না বলেই আয়ানের কাছে চলে গেল, এমন ভাব করছে মনে হচ্ছে প্রাপ্তিকে সে দেখেইনি।
কি সব ছেলেদের মতো পোশাক পরে আছে, যাকে এক কথায় মডার্ন মেয়ে বলে। আয়েশা বেগম প্রাপ্তি মেয়েটার দিকে বিরক্তিকরভাবে তাকিয়ে থাকতে দেখে, ও প্রাপ্তি, ওর কথা তোমাকে বলাই হয়নি। ও হচ্ছে আয়ানের ছোট কাকার একমাত্র মেয়ে, আমেরিকা থাকে। নাম অধরা, আয়ানের খুব ভালো বন্ধু। অধরা আয়ান, তোমাকে আমি এইভাবে ডাকার পরেও তুমি ঘুমাবা? আয়ান ঘুম ঘুম চোখে অধরা দিকে তাকাতে চমকে উঠে তড়িঘড়ি করে দাঁড়িয়ে, অধরা তুমি কখন এলে? আয়ান দাঁড়াতেই অধরা আয়ানকে জড়িয়ে ধরে, তোমাকে অনেক মিস করছি আমি। আয়ানের খেয়ালই নেই তারা ছাড়াও এই রুমে কেউ আছে। আয়ানে প্রাপ্তির দিকে চোখ পড়তেই, চলবে।